হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি 2016 সালে মুক্তি পাওয়া সাউথ কোরিয়ান হরার ভ্যাম্পায়ার মুভি ট্রেন টু দ্য বুসান। চলুন তাহলে মুভিটির এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভিটির শুরুতেই আমরা দেখতে পাই একটি টোল বুথের সামনে একটি গাড়িকে দাঁড় করিয়ে স্যানিটাইজ করা হচ্ছে। সেটা দেখে ওই গাড়ির ড্রাইভার কারণ জানতে চাইলে তারা বলে সামনের একটি বায়োটেক প্লান্টে লিকেজ হয়েছে, সেই কারণে এই এলাকাটি স্যানিটাইজ করা হচ্ছে। এই কথা শুনে গাড়ির ড্রাইভার নিজে নিজেই বলতে থাকে, নিশ্চয়ই বড় কিছু হয়েছে, না হলে এভাবে স্যানিটাইজ করা হতো না। তারপর সেই ড্রাইভার সেখান থেকে গাড়ি নিয়ে চলে যাওয়ার সময় রাস্তাতে তার একটি ফোন কল আসে। তখন সে ফোনটি রিসিভ করতে গিয়ে তার গাড়ির তলায় কেউ চাপা পড়ে যায়। সে গাড়ি থেকে নেমে চেক করতে দেখতে পায় একটি হরিণ তার গাড়ির তলায় চাপা পড়ে মরে যায়। তখন সে আর সময় নষ্ট না করে গাড়ি নিয়ে এগিয়ে যায়। কিন্তু তখন সেই হরিণটি আশ্চর্য রকমের অঙ্গি ভঙ্গি করতে থাকে এবং হরিণটি আগের মতো ছিল না, তার চোখের রং পাল্টে যায়। আসলে এই হরিণটি একটি বিশেষ ভাইরাসের আক্রান্ত। তো যাই হোক, এখান থেকে সিন পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই এই মুভির মেইন চরিত্র সেয়কবুকে। সে একটি কোম্পানির ফান্ড ম্যানেজার হওয়ার কারণে তার পরিবারকে সময় দিতে পারে না, আর এর জন্য তার স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে যায়। কিন্তু সেয়কবুর মেয়ে সুয়ান তার বাবার কাছে থাকে, কিন্তু তার মেয়েকেও সে সময় দিতে না পারায় সোয়ান তার মার কাছে চলে যেতে চায়। তো যাই হোক, সেয়কবু তার জুনিয়র কলিগকে ডেকে বলে বায়োটেক প্লান্টের সব শেয়ার বেচে দিতে। তার কলিগ বলে সমস্ত শেয়ার বেচে দিলে মার্কেট খারাপ প্রভাব পড়তে পারে, কিন্তু সেয়কবু তাকে বলে সমস্ত শেয়ার বেচে দিতে। তারপর সেয়কবু তার মেয়ের জন্য একটি গিফট নিয়ে বাড়িতে আসে, কারণ সোয়ানের আজ জন্মদিন। তখন সোয়ান গিফটটি খুলে দেখে সেম গিফট তার বাবা তাকে ক্রিসমাসে দিয়েছিল। সেয়কবু তার কাজে এতই ব্যস্ত থাকে যে তার মনেই ছিল না, তাই সে একই গিফট দ্বিতীয়বার দিচ্ছে। তখন তার মন খারাপ হয়ে যায় এবং সে তার মার কাছে যাওয়ার জেদ করে। সোয়ানের আজ জন্মদিন হওয়ায় সেয়কবু তার মার কাছে নিয়ে যেতে রাজি হয়। তারপরের সিনে আমরা দেখতে পাই রেল স্টেশনে একটি ট্রেন দাঁড়িয়ে আছে বুসান যাওয়ার জন্য। সেয়কবু তার মেয়ে ওই ট্রেনটিতে উঠে বসে। এই ট্রেনে অনেক লোক ছিল, যেখানে একটি বেসবল টিমের অনেক প্লেয়ার ছিল, এছাড়া বয়স্ক 2 বোন ছিল, আর একটা গরিব হোমলেস লোকে ছিল যে একটু পাগলের মতো ছিল। তার কাছে টিকিট চাইলে সে বলে সব মানুষ মরতে যাচ্ছে। এছাড়া একটা কাপড়ে ছিল যার স্ত্রী প্রেগনেন্ট ছিল। তারপর ট্রেন ছাড়ার আগে একটা মহিলা দৌড়ে এসে ট্রেনে উঠে যায়, আর এটাই ছিল তাদের যাত্রার দুঃস্বপ্ন, কারণ তার পায়ে কিছু একটা কামড়ে দাগ ছিল, তার পা দিয়ে রক্ত পড়ছিল। সে ট্রেনে ওঠার পর সোজা একটা বাথরুমে চলে যায়। ট্রেন ছাড়া কিছুক্ষণ পর সেয়কবু ঘুমিয়ে পড়ে, তাই তার বাচ্চা মেয়ে একা একাই বাথরুমে চলে যায়। আর এদিকে পায়ে ক্ষত নিয়ে ট্রেনে ওঠা মেয়েটা অসুস্থ হয়ে যেতে থাকে। তাকে সাহায্য করার জন্য ছুটে আসে ট্রেনের এক মহিলা কর্মকর্তা, কিন্তু অসুস্থ মেয়েটি এতক্ষণে জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। সাথে সাথে সে হামলা করে দেয় ওই মহিলার ওপর, আর চোখের পলকে সেই মহিলা জম্বিতে পরিণত হয়ে যায়। এইভাবে 1 থেকে 2, 2 থেকে 4 হতে হতে পুরো কামরাতেই দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। অন্যদিকে শিউকুর কাছে তার অ্যাসিস্ট্যান্টের ফোন আসে। সে বলে পুরো শহরে দাঙ্গা শুরু হয়ে গেছে। তখন তারা ট্রেনে নিউজ দেখে এবং জানতে পারে পুরো শহরে গন্ডগোল চলছে। কিন্তু এখানে কেউ জানতো না যে পুরো শহরে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে আর মানুষ জম্বিতে পরিণত হচ্ছে। শিউকুও তখন লক্ষ্য করে তার মেয়ে তার পাশে নেই এবং সে তার মেয়েকে খোঁজাখুঁজি করতে থাকে। তখন জম্বিতে আক্রান্ত হওয়া কামরা থেকে কিছু লোক দৌড়ে আসতে দেখে শিউকু ঘাবড়ে যায়। সে তার মেয়েকে খুঁজতে থাকে। তখন সে দেখতে পায় তার মেয়ে বাথরুমে গিয়েছিল। শিউকু তার মেয়েকে নিয়ে সেখান থেকে দৌড়ে আসতে থাকে, কিন্তু তাদের পিছনে জম্বিরাও দৌড়তে থাকে। শিউকু তার মেয়েকে নিয়ে কোনোভাবে সামনের কামরায় চলে আসে এবং দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে ইয়ংশেং তার প্রেগনেন্ট স্ত্রী শিয়ংকে নিয়ে কোনোরকম করে জম্বিদের কাছ থেকে বাঁচতে বাঁচতে ওই কামরায় পৌঁছে যায়, কিন্তু কামরার দরজা তো শিউকু বন্ধ করে দিয়েছে। ইয়ংশেং শিউকুকে দরজা খোলার জন্য বলে। শিউকু কিছুক্ষণ চিন্তা করে দরজা খুলবে কিনা। তারপর জম্বিরা যখন তাদের কাছে চলে আসে তখন শিউকু দরজা খুলে দেয় এবং ইয়ংশংকে এবং তার স্ত্রী কামরার ভিতরে চলে আসে আর দরজা বন্ধ করে দেয়। ইয়ংশং শিউকুর উপর অনেক রেগে যায়, কারণ শিউকুও আর একটু দেরি করলে ইয়ংশং ও তার স্ত্রী জম্বিতে পরিণত হয়ে যেত। তার কিছুক্ষণ পর অ্যানাউন্স হয় ট্রেন সামনের স্টেশন দাঁড়াবে না, কিন্তু ইয়ংশুক নামের একটি লোক ট্রেনের ড্রাইভারকে বলে আমাদের সামনের স্টেশনে দাঁড়ানোর দরকার না হলে আমরা সবাই মারা যাব। কিন্তু ট্রেনের ড্রাইভার সামনের স্টেশনে দাঁড়ানোর অনুমতি ছিল না। কিছুক্ষণ পর যখন ট্রেনটি সামনের স্টেশনে পার হচ্ছিল তখন সবাই দেখে অনেক লোক ট্রেনে ওঠার জন্য
ট্রেনটিকে দাঁড় করানোর চেষ্টা করছে, কারণ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা সব লোকের ওপর জম্বি আক্রমণ করেছিল। আর সেখানে যে কয়েকজন লোক বেঁচে ছিল ওই লোকগুলোকেও এক এক করে ইনফেক্টেড করছিল। এখন প্রায় পুরো শহরে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই স্টেশন পার হওয়ার পরে অ্যানাউন্স হয় সামনের স্টেশনে ট্রেন দাঁড়াবে, কারণ বেঁচে থাকা প্যাসেঞ্জারদের আত্মরক্ষার জন্য সেখানে আর্মি আনা হয়েছে। তখন শিউকু তার সিনিয়রকে ফোন করে জিজ্ঞেস করে সামনের স্টেশনে নামা কি সেভ হবে। তখন তার সিনিয়র বলে সামনের স্টেশনে যারাই নামবে তাদেরকে আর্মির লোক কোয়ারেন্টাইনে রাখবে, কিন্তু শিউকু তার মেয়েকে নিয়ে কোয়ারেন্টাইন হতে চায় না। তাই সে তার সিনিয়রকে রিকোয়েস্ট করে অন্য কোনো রাস্তা নেই। তখন তার সিনিয়র তাকে বলে তুমি মেইন গেট দিয়ে নেমো না, তুমি পূর্বের গেট দিয়ে নেমো, সেখান থেকে আমার লোক তোমাকে উঠিয়ে নেবে। তার কিছুক্ষণ পর ট্রেনটি সামনের স্টেশনে গিয়ে দাঁড়ায়। এই স্টেশনে একদম ফাঁকা ছিল, এখানে কোনো লোক দেখা যাচ্ছে না, আর আর্মির লোকও ছিল না। তারপর ট্রেনে বেঁচে থাকা লোকগুলো এক এক করে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্ম দিয়ে এগোতে থাকে বাইরে যাওয়ার জন্য। তখন ইয়ংসুক ট্রেনের ড্রাইভারকে রিকোয়েস্ট করে বলে আমাদের এখানে দাঁড়ানো ঠিক হবে না, এখানে অনেক বিপদ আছে। ট্রেনের ড্রাইভারেরও তার কথা ঠিক মনে হয়, কারণ এখানে আর্মির লোক তো দূরের কথা, কাউকে দেখাই যাচ্ছে না। ওইদিকে সব প্যাসেঞ্জার মেন গেটের দিকে যাচ্ছিল, কিন্তু শিউকু তার মেয়ের সাথে পূর্বের গেটের দিকে যায়। আর এখানে আমরা দেখি ওই হোমলেস লোকটিও তাদের পিছন পিছন আসে, কারণ হোমলেস লোকটি শিউকুর কথা শুনে ফেলেছিল। সোয়ান তার বাবাকে বলে আমাদের সবাইকে নিয়ে যাওয়া দরকার, কিন্তু শিউকু তার মেয়েকে না করে। সে বলে এখন শুধু আমাদের নিজেদের কথা ভাবা দরকার। সোয়ান কাঁদতে কাঁদতে তার বাবাকে বলে এই কারণে মা আমাদের ছেড়ে চলে গেছে, তুমি শুধু নিজের কথাই ভাবো। অন্যদিকে বাকি সব প্যাসেঞ্জার মেন গেটের দিকে যাচ্ছিল। সেখানে আমরা দেখতে পাই সবার আর্মির লোক জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। এতগুলো জম্বিকে একসাথে দেখে সবাই ভয় পেয়ে যায় এবং দৌড়াদৌড়ি করতে থাকে। কিছু লোককে জম্বি ইনফেক্টেড করে দেয়, আর কিছু লোক তাদের জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক দৌড়তে থাকে। শিকু পূর্বের গেটের দিকে যায়, কিন্তু ওইখানে তার কোনো লোক তাকে নিতে আসেনি, বরং ওইখানেও আর্মির লোক ছিল, আর তারাও জম্বিতে পরিণত হয়েছে। শিকু দৌড়ে তার মেয়ের দিকে যায়, কিন্তু তখনই তার মেয়ের পেছন থেকে একটি জম্বি এসে সোয়ানকে ইনফেক্টেড করতে যাচ্ছিল। তখনই সেখানে ইয়ংসং আসে আর ওই জম্বির থেকে সোয়ানকে বাঁচিয়ে ফেলে। তারপর কিছু লোক প্ল্যাটফর্মের বাইরে এসে প্ল্যাটফর্মের দরজা বন্ধ করে দেয়, যাতে জম্বি বাইরে বের হতে না পারে। কিন্তু কাছের গেট কতক্ষণ জম্বিকে আটকে রাখবে? কিছু লোক দৌড়ে আবার ট্রেনে উঠতে যায়, কিন্তু ভুল দরজা খুলে ফেলায় অনেকগুলো জম্বি বাইরে বের হয়ে আসে। এখন সবাই জম্বির কাছ থেকে বাঁচার জন্য দৌড়তে থাকে, আর জম্বিও তাদের পেছন পেছন দৌড়তে থাকে। কোনো রকম করে জম্বির কাছ থেকে বাঁচতে বাঁচতে কিছু লোক একটা সেফ কামরাতে পৌঁছায়। এরপর আমরা দেখতে পাই বয়স্ক দুই বোনকে জম্বির কাছ থেকে বাঁচার জন্য এক বোনকে ট্রেন অ্যাটেন্ডেন্স কামরাতে নিয়ে যায়, আরেক বোনকে ওই প্রেগনেন্ট মহিলা সোয়ানের সাথে অন্য কামরাতে নিয়ে যায়। তখন ওই কামরাতে হোমলেস লোকটি উঠে পড়ে, কিন্তু ওরা যে কামরাতে উঠেছিল ওখানে অনেকগুলো জম্বি ছিল। তারা জম্বির কাছ থেকে বাঁচার জন্য বাথরুমে লুকিয়ে পড়ে। অন্যদিকে ইয়ংসুক ট্রেনের ড্রাইভারকে বলে কার জন্য অপেক্ষা করছো, চলো তাড়াতাড়ি, না হলে আমরা সবাই মারা যাব। কিন্তু তখন একটি মেয়ে তাদেরকে বলে আমার বন্ধুরা এখনও প্ল্যাটফর্মে আছে, ওদেরকে আসতে দাও, তারপর আমরা যাব। কিন্তু ইয়ংসুক অনেক স্বার্থপর ছিল, সে ট্রেনের ড্রাইভারের সাথে ঝগড়া করে ট্রেন চালু করে দেয়। আর অন্যদিকে আমরা দেখি ইয়ংসং আর শিউকু কিছু লোকের সাথে কাচের গেট আটকে রেখেছিল, যাতে জম্বি ভিতরে না আসতে পারে। যখন ওই কাচের গেটটিকে ভাঙতে যাবে তখনই তারা গেটটিকে ছেড়ে দৌড়তে থাকে। তখন দৌড়তে দৌড়তে কিছু লোককে জম্বি ইনফেক্টেড করে দেয়। ইয়ংসং এবং শিউকু ওই মেয়েটির একটু বন্ধুকে বাঁচিয়ে নিয়ে ট্রেনের দিকে আসে, কিন্তু তখন ট্রেন ছেড়ে দিয়েছিল আর তাদের তিনজনের পিছনে অনেক জম্বি দৌড়াচ্ছিল। তখন তারা জীবন বাঁচানোর জন্য কোনো রকম করে ট্রেনের একটি খালি কামরায় উঠে পড়ে। তখন সেই মেয়েটির কাছে তার বন্ধু ফোন করে বলে আমাদের সব বন্ধুরা মারা গেছে, আর আমরা কয়েকজন লোক একটা কামরাতে আছি, আমরা তোমাদের কামরাতে আসছি। ইয়ংসংও তার স্ত্রীকে ফোন করে, কিন্তু ফোন সোয়ান তোলে, আর সে বলে তারা যে কামরাতে উঠেছে ওইখানে অনেকগুলো জম্বি আছে, আর তারা তাদের কাছ থেকে বাঁচার জন্য একটি বাথরুমে লুকিয়ে আছে। আর সোয়ান বলে তারা 13 নম্বর কামরাতে আছে, কিন্তু ইয়ংসং এবং বাকিরা 9 নম্বর কামরাতে আছে। এখন তাদের 9 নম্বর কামরা থেকে 13 নম্বর কামরাতে যেতে হলে 3টি কামরা পার করতে হবে। তখন তারা জম্বির সাথে লড়াই করার পুরো প্রস্তুতি নেয়।
প্রথম কামরাতে তো তারা খুব জোশে লড়াই করে, জম্বিদেরকে মারতে মারতে এগিয়ে দ্বিতীয় কামরাতে যায়। দ্বিতীয় কামরাতে গিয়ে দেখে বেসবলের পুরো টিম জম্বি হয়ে গেছে। তখন তারা জম্বিদের সাথে লড়াই করার প্রস্তুতি নিতে থাকে। তখন একটি টানেল এসে পড়ে, আর টানেলের জন্য ট্রেনটি অন্ধকার হয়ে যায়। তখন তারা লক্ষ্য করে জম্বি অন্ধকারে তাদেরকে দেখতে পারছে না, আর তারা এই সুযোগে লড়াই না করে তৃতীয় কামরাতে পৌঁছায়। তৃতীয় কামরায় পৌঁছে তারা অপেক্ষা করে আরেকটি টানেল আসার। আরেকটি টানেল আসলে শিউকো প্ল্যান করে ইয়ংসংয়ের ফোন নিয়ে জম্বিদের মাঝখানে ফেলায়, আর তার ফোন দিয়ে ইয়ংসং ফোন কল করে। তখন ফোনে রিংটোন বাজতেই জম্বিরা ফোনের দিকে ছুটে আসে, আর টানেল আসার কারণে ট্রেন অন্ধকার হয়ে যায়। সাইড দিয়ে তারা চুপচাপ বের হতে যায়। শিকো তার মেয়েকে পেয়ে অনেক খুশি হয়, ইয়ংসংও তার স্ত্রীকে দেখে অনেক খুশি হয়। তারপর তারা বাকি লোকদের কাছে পৌঁছানোর আগেই টানেল শেষ হয়ে যায়, আর জম্বিরা তাদের দেখেই ফেলতো। তার আগে তারা সবাই বাথরুমে লুকিয়ে পড়ে। তারপর তারা প্ল্যান করে 3 মিনিট পরে আরেকটি টানেল আসবে, আর টানেল আসতেই অন্ধকার সুযোগ নিয়ে আমাদের এই কামরাটিও পার করতে হবে। তারপর বেসবল টিমের ছেলেটি তার মেয়ে বন্ধুটিকে ফোন করে বলে তারা তাদের কামরাতে আসছে, তারা যেন ওই কামরায় গেটটি খুলে রাখে। তখন সেই মেয়েটি খুব খুশি হয়, আর সবাইকে বলে তার বন্ধু আসছে, তাদের জন্য আমাদের গেট খুলতে হবে। কিন্তু ইয়ংসুক গেট খোলার জন্য রাজি হয় না। সে বলে কি গ্যারান্টি আছে তারা এখনও ইনফেক্টেড হয়নি? তারা যদি ইনফেক্টেড থাকে তাহলে আমাদের কেউ ইনফেক্টেড করে দিতে পারে, তাই আমাদের গেট খোলা যাবে না। বাকি সবাই ইয়ংসুকের কথায় রাজি হয়ে যায়, আর গেট খোলার জন্য না করে দেয়। অন্যদিকে যখন টানেল আসে আর অন্ধকার হয়ে যায়, তখন তারা অন্ধকারের সুযোগ নিয়ে ওই কামরা পার করতে থাকে। কিন্তু যতক্ষণে তারা সবাই কামরাটি পার করতো তার আগে টানেল শেষ হয়ে যায়। তখনই জম্বিরা তাদের দিকে ছুটে আসে। অন্যদিকে বেসবল টিমের ছেলেটা দ্বিতীয় কামরার গেট খোলার চেষ্টা করছিল, কিন্তু ইয়ংসুকের জন্য কেউ গেট খুলতে রাজি ছিল না। একদিকে শিকো আর ইয়ংসন জম্বিদের আটকে রেখেছিল, আর অন্যদিকে বেসবল টিমের ছেলেটা গেট খোলার চেষ্টা করছে। আর এক পাশে বয়স্ক মহিলা এবং প্রেগনেন্ট মহিলাটি বাচ্চা মেয়েটিকে নিয়ে ভয়ে ভয়ে দাঁড়িয়েছিল। কিন্তু দ্বিতীয় কামরাতে কোনো মানুষের দয়া আসছিল না, এবং তারা গেট খুলে না। বেসবল টিমের ছেলেটা কোনো রকম করে গেট খুলে ওই কামরাতে ঢুকতে চায়, আর বাকি সবাই ওই কামরাতে চলে যায়। কিন্তু তাতে সবার জীবন বাঁচানোর জন্য ইয়ংসং তার জীবনের চিন্তা না করে সেখানে থেকে যায়, জম্বিদের আটকানোর জন্য। আর শিকুকে বলে আমার স্ত্রীকে লক্ষ্য রাখো। এরপর শিকো ইয়ংসংয়ের স্ত্রী এবং তার মেয়েকে নিয়ে ওই কামরা থেকে চলে যায়। এখানে আমরা দেখতে পাই জম্বিরা গেট ভেঙে ইয়ংসংকে মেরে ফেলে, আর সাথে ওই বয়স্ক মহিলাটিকেও মেরে ফেলে। দ্বিতীয় কামরায় পৌঁছে শিকু রেগে ইয়ংসংয়ের কলার ধরে তাকে বলে আজকে যদি তুমি সঠিক সময় গেটটি খুলে দিতে তাহলে সে বয়স্ক মহিলা আর ইয়ংসং বেঁচে থাকতো। কিন্তু এতে ইয়ংসুকের কি আসে যায়? বরং সবাইকে বলে এরা জম্বিদের কাছ থেকে এসেছে, এরা ইনফেক্টেড হতে পারে, তাই এরা আমাদের সাথে থাকতে পারবে না, এদের অন্য কামরায় চলে যেতে হবে। বাকি সবাইও তাদেরকে বলে হ্যাঁ, এদেরকে এখান থেকে চলে যাওয়া দরকার। আর এদিকে ওই বয়স্ক মহিলাটির বোন তাকে জম্বি হতে দেখে অনেক দুঃখিত ছিল। তারপর শিকো এদিকে গিয়ে সবাইকে নিয়ে অন্য একটি কামরায় চলে যায়, আর তাদের সাথে বেসবল টিমের মেয়েটি চলে যায়। শিকুরা যাওয়ার পর তারা সবাই ওই কামরার গেট ভালো করে বন্ধ করে দেয়, যাতে ওরা এই কামরাতে না আসতে পারে। এদিকে আমরা দেখি ওই বয়স্ক মহিলার বোন অপর দিকে কামরার গেট খুলে দেয়, কারণ তার বোনের জম্বি হওয়ার জন্য এরা সবাই তাই ছিল। গেট খোলার সাথে সাথেই জম্বি ওই কামরাতে ঢুকে পরে সবাইকে ইনফেক্টেড করে দেয়। সবাই চিৎকার করছিল, এখন ওরা সবাই জম্বি হয়ে গিয়েছিল। আর অন্যদিকে এরা সবাই বেঁচে যায়। শিকু তার মেয়েকে বলে সে তার জন্মদিন তার মায়ের সাথে অবশ্যই দেখা করাবে। সামনে একটি স্টেশনে গিয়ে ট্রেন দাঁড়িয়ে যায়, কারণ দুটি ট্রেন মুখোমুখি সংঘর্ষ, রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। এখন তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য ওই ট্রেনটি পাল্টিয়ে অন্য একটি ট্রেনে যেতে হবে। এদিকে আমরা দেখি ইয়ংসুক একজনের সাথে বাথরুমে লুকিয়ে আছে। ইয়ংসুক নিজের জীবন বাঁচানোর জন্য ওই লোকটিকে জম্বিদের দিকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে নেমে পালাতে থাকে। দ্বিতীয় ট্রেনটি যাওয়ার জন্য বেসবল টিমের ছেলেটা ও মেয়েটি অন্য একটি ট্রেনের মাঝখানে দিয়ে যাচ্ছিল। তখন ওইখানে ইয়ংসুক এসে মেয়েটিকে জম্বিদের মাঝখানে ফেলে দেয়, আর ওইখান থেকে পালিয়ে যায়। পরে মেয়েটি ইনফেক্টেড হওয়ার কারণে জম্বি হয়ে যায়। ছেলেটি মেয়েটিকে অনেক ভালোবাসত, তাই তাকে ছেড়ে যায় না। মেয়েটি ছেলেটিকেও কামড় দিয়ে ইনফেক্টেড করে দেয়। তখনই আমরা দেখতে পাই একটা জ্বলন্ত ট্রেন আসে, আর ওই ট্রেনটিকে এসে আরেকটি ট্রেনে ধাক্কা মারে,
যার কারণে শিকুন, তার মেয়ে আর ওই প্রেগনেন্ট মহিলা একটা জম্বিতে ভরা ট্রেনের নিচে ফেসে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ট্রেনের ড্রাইভার অন্য একটি ট্রেনের কাছে পৌঁছে যায়। ড্রাইভার ট্রেন থেকে নেমে ইয়ংসুককে সাহায্য করতে চায়, কিন্তু ইয়ংসুক এতটাই স্বার্থপর ছিল যে সে ড্রাইভারকেই জম্বিদের মাঝখানে ফেলে দেয়। এদিকে শিকু কোনোরকম করে ট্রেনের নিচ থেকে বার হওয়ার চেষ্টা করছিল। আর তখন জম্বিদের থেকে সবাইকে বাঁচানোর জন্য ওই হোমলেস লোকটি জম্বিদের একদিকে আটকে রাখে। আর এদিকে শিকু ওই প্রেগনেন্ট মহিলা এবং তার মেয়েটিকে নিয়ে বের হয়ে যায়, কিন্তু ওই হোমলেস লোকটি তাদের জীবন বাঁচানোর জন্য ওইখানে থেকে যায়। তারপর আমরা দেখি শিকু ওই প্রেগনেন্ট মহিলা সোয়ানের সাথে একটি চলতে থাকা ট্রেনের পেছনে দৌড়াচ্ছে, আর তাদের পেছন পেছন অনেকগুলো জম্বিও দৌড়াচ্ছে। এতগুলো জম্বি তাদের পেছনে দৌড়াচ্ছিল, তবুও তারা কোনোরকম করে ট্রেনে উঠে যায়, কিন্তু জম্বিও তাদের পিছু ছাড়ে না, তারাও ট্রেনে ঝুলে পড়ে। এই জন্য ট্রেনের স্পিড কমে যায়। শিকু কোনোরকম করে জম্বিদের হাত ট্রেন থেকে ছুটিয়ে দেয়। তখন শিকু ড্রাইভারের কেবিনে গিয়ে দেখে ড্রাইভারের কেবিনে ইয়ংসুক বসে আছে এবং সেও ইনফেক্টেড হয়ে আছে, কিন্তু ইয়ংসুক এখনো পুরোপুরি জম্বি হয়নি। ইয়ংসুক আচমকায় শিঙ্কুর উপর হামলা করে দেয়। শিঙ্কু ইয়ংসুকের কাছ থেকে নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু ইয়ংসুক শিঙ্কুর হাতে কামড় দেয়। এখানে আমরা দেখি শিকু নিজেকে একটি শিকল দিয়ে বাঁধে এবং ইয়ংসুককে নিয়ে ট্রেন থেকে নিচে লাফ দেয়। ইয়ংসুক তো নিচে পড়ে যায়, কিন্তু শিকু শিকল দিয়ে বেঁধে রাখার কারণে বেঁচে যায়। শিকু জানতো সেও এখন ইনফেক্টেড হয়ে গেছে, তাই সে তার মেয়ে এবং ওই প্রেগনেন্ট মহিলাকে তাড়াতাড়ি করে ড্রাইভারের ক্যাবিনে নিয়ে যায় এবং ট্রেন সম্পর্কে কিছু বেসিক জিনিস বুঝিয়ে দেয়। শিকু তার মেয়েকে বলে, তুমি ভূষণ পৌঁছানোর পর তোমার মার কাছে চলে যাও, আর যতক্ষণ না ভূষণ পৌঁছাও তুমি এই আন্টির সাথে থাকবে। সুয়ান অনেক কান্নাকাটি করছিল, সে তার বাবার কাছ থেকে আলাদা হতে চায় না। শিকু তার মেয়ের থেকে আলাদা হতে চাচ্ছিল না, কিন্তু তার মেয়েকে বাঁচানোর জন্য তার এমন করতে হচ্ছে। শিকু ক্যাবিন থেকে বের হয়ে আসে আর অনেক কান্না করতে থাকে, আর তার মেয়ের সাথে কাটানোর সময়গুলোর কথা ভাবতে থাকে, আর হাসতে হাসতে ট্রেন থেকে লাফ দিয়ে দেয়। অন্যদিকে সুয়ান অনেক কান্নাকাটি করছিল। তার কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ট্রেন ভূষণ স্টেশনে পৌঁছে যায়। এখানে সুয়ান এবং প্রেগনেন্ট মহিলা ট্রেন থেকে নামে আর একটি টানেলের ভিতরে দিয়ে সামনে এগিয়ে যায়। টানেলটির বিপরীত দিকে আর্মির লোক বসেছিল, আর তাদের উপর অর্ডার আছে টানেলের বিপরীত দিক থেকে যেই আসুক না কেন তাদেরকে মেরে ফেলার জন্য। আর তখন আর্মির লোকগুলো তাদেরকে দেখতে পায়, কিন্তু টানেলের ভিতর অন্ধকার হওয়ার কারণে তারা বুঝতে পারে না এরা কোনো নর্মাল মানুষ নাকি ইনফেক্টেড জম্বি ছিল। এই কারণে তারা তাদের হেডকোয়ার্টারে খবরটি জানায় এবং হেডকোয়ার্টার থেকে অর্ডার আসে তাদের গুলি করে মেরে ফেলার জন্য। তাই একটি আর্মির লোক অর্ডার মেনে গুলি করতে যাবে। তখনই সুয়ান একটা কবিতা বলতে থাকে, যেটি সে তার বাবাকে শোনাতে চেয়েছিল। তখন আর্মির লোক কবিতা শুনে বুঝতে পারে তারা জম্বি না, মানুষ। তখনই তারা ওইদিকে দৌড়ে গিয়ে সুয়ান এবং প্রেগনেন্ট মহিলাকে উদ্ধার করে। এখানে এই মুভিটি সমাপ্ত হয়। তো বন্ধুরা, ভিডিওটি কীরকম হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু।